প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি দেখছি যে আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে দীপনকে আরো একবার নিয়ে আসা হোক আপনার চ্যানেলে। ইসরায়েলে কি হচ্ছে না হচ্ছে এক্স্যাক্টলি জানতে পারবো, এত ভালো ব্যাখ্যা দেন দীপন চৌধুরী। তো সেই জন্য দর্শক, আজকে রাতের দিকে আমি আরো একবার অনলাইনে নিয়েছি ইসরায়েল থেকে দীপন চৌধুরীকে। দেখতে পাচ্ছেন অনলাইনে হয়েছেন দীপন। আবারও বলি যে ব্যাখ্যা আপনি দিয়ে থাকেন খুব সহজে মানুষ বুঝতে পারেন, সেজন্য বারবার আরামবাগ টিভিতে নিয়ে আসা আপনাকে। বলুন, আগে আপডেটটা দিয়ে শুরু করুন। আমি দুদিন আগে কথা বলেছিলাম, কালকের পর থেকে বিশেষ করে কি অবস্থা, মানে কোনো কি পরিবর্তন হচ্ছে নাকি আরো এগিয়ে যাচ্ছে পরিস্থিতি, কি কি একটু বলুন তো। হ্যাঁ, দেখুন, আপডেট বলতে আজকে এখনো অবধি অনেকটাই শান্ত। কারণ লাস্ট যে মিসাইল অ্যালার্ট আমাদের অঞ্চলে হয়েছিল সেটা হচ্ছে রাত্রির 1টার সময়। তারপর থেকে আজ সারাদিন আর কিছু আসছে নাই। জানি না সন্ধ্যেবেলা কিছু আসবে কিনা, জেনারেলি এরা রাতের দিকে একটু করে। আর এইমাত্র একটা খবর, যেটা মানে ট্রাম্প বলেছেন যে ইরান নাকি চেয়েছে আলোচনার জন্য, তাদের কাছে হোয়াইট হাউসে এসে আলোচনা করবে। এখন কতটা সত্যি মিথ্যে জানি না। ট্রাম্পের তো আপনি দেখেছেন ভারত পাকিস্তান ইস্যুতে সে কিভাবে বলছে ওই সিজ ফায়ার নিয়ে। আবার অন্যদিকে আর একটা খবরও দেখলাম, সে নাকি অন্যদিকে বলেছে যে সে নেতানিয়াহুকে বলেছে যে কিপ গোয়িং। কিন্তু যেটা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা হয়েছে সেটা হচ্ছে যে এদের যে হোম ফ্রন্ট কমান্ড আছে, যারা বেসিক্যালি আপনার সমস্ত নিয়ম ইত্যাদি করে যে কোন অ্যাক্টিভিটি অ্যালাউড থাকবে, কোনটা এখন ব্যান, মানে হোম ফ্রন্ট কমান্ড এবং এই অ্যালার্ট ফ্যালার্ট গুলো দিয়ে থাকে। এতদিন যেটা ছিল, মানে আজ অব্দি যেটা ছিল সেটা হচ্ছে যে অনলি এসেনশিয়াল অ্যাক্টিভিটি, অনলি এমার্জেন্সি অ্যাক্টিভিটি, গ্যাদারিং ইত্যাদি অ্যালাউ ছিল না। আজকে সন্ধ্যে 6টা থেকে এখানকার টাইমে এটা লিমিটেড অ্যাক্টিভিটিতে শিফট করছে, অর্থাৎ 30 জন অব্দি গ্যাদারিং করা যেতে পারে। কিছু কিছু নির্দেশিকা, বিশেষ নির্দেশিকাতে স্কুল ইত্যাদি মানে খুলবে, এবং সব জায়গায় নয়, দেশের সব জায়গায় নয়, কিন্তু কিছু অংশে। আর সব থেকে যেটা এত আজ অব্দি, মানে আমরা যাচ্ছিলাম ইউনিভার্সিটি, কারণ আমার সুপারভাইজারও আসছিলেন, আরো অনেকে আসছিলেন, পুরো না হলেও। কিন্তু ইউনিভার্সিটি অফিসিয়ালি বন্ধ ছিল, মানে আমাদেরকে প্রত্যেকদিন সকালবেলা ফর্ম ফিল আপ করে যেতে হতো যে আমরা কজন যাচ্ছি না যাচ্ছি ইত্যাদি। তো এখনো সেটা যেতে হবে, কিন্তু কাল থেকে অফিসিয়ালি এটা বলে দিয়েছে যে ইউনিভার্সিটিও বলেছে যে তোমরা কাজে আসতে পারো যারা ইচ্ছুক আর কি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটু হয়তো মানে উত্তাপটা একটু কমছে বা সেই দিকে যাচ্ছে। কিন্তু এখানে যা পরিস্থিতি, এবং এই যুদ্ধতেই মানে শুধু ইরানের নয়, আমরা অক্টোবর 7 থেকে অনেকবার এরকম দেখেছি, যখনই একটু মনে হয় যে জিনিসপত্র একটু ঠান্ডা হচ্ছে, একটু কমছে, একটা সলিউশনের দিকে আসছে, তখনই হুট করে আবার যেন সেই অগ্নিকুণ্ডে গিয়ে একটা ঝাঁপ দেওয়ার মতো ব্যাপার হয়। তবে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, মানে যেটা ব্যাপারটা হয়েছে যে প্রথম একদিন বা দুদিন ইরান যখন ব্যালিস্টিক মিসাইল গুলো পাঠাচ্ছিল, তখন এক একটা ওয়েভে কখনো কখনো প্রায় 40 থেকে 50টা করে মিসাইল তারা ছুঁড়ছিল। সেই সংখ্যাটা কিন্তু এখন কমে এসছে 12, 10, 5 ইত্যাদি, কখনো কখনো 2। এবং কিন্তু ফ্রিকোয়েন্সিটা মানে আগে ধরুন দিনে 2বার পাঠালো, এখন সেটা পরশুদিন যেমন সেটা 3 থেকে 4বার হয়েছিল। তো এতে যেটা হচ্ছে, সংখ্যাটা যত মিসাইলের কমবে তত কিন্তু যে এদের যে এয়ার ডিফেন্স, সেটাকে আর কি মানে পেনিট্রেট করাটা ওদের পক্ষে টাফ হবে। মানে 50টা 100টা করে পাঠালে যেটা হয় আর কি, এয়ার ডিফেন্সটা প্রবলেম হয়। কিন্তু সেই জন্য এই যে লাস্ট দুদিনে ইন্টারসেপশনের যে সাকসেসটা সেটা কিন্তু অনেক বেশি। এবং টু দা বেস্ট অফ মাই নলেজ লাস্ট 1-1.5 দিনে আর কি নতুন করে ওই যে বিল্ডিং এ ইম্প্যাক্ট বা এই ধরনের কোনো কিছু কিন্তু হয়নি। তো আপাতত তো মনে হচ্ছে যে একটু ঠান্ডা হচ্ছে জিনিসপত্র, দেখা যাক। কিন্তু ওদিকে দিয়ে শুনছিলাম যে খামেনি বলেছেন আমরা থামবো না, আমরা সবক শেখাবো, আমাদেরকে যাই বলা হোক আমরা ইহুদিদেরকে ক্ষমা করব না। এটা যে মিডিয়াতে যে রিপোর্ট এসছে। না, এটা ঠিক, এটা খামেনি বলেছেন, কিন্তু এটার একটা কনটেক্সট আছে। সেটা হচ্ছে যে ট্রাম্প গতকাল সম্ভবত উনি পোস্ট করেছিলেন, ওনার যে উনি যেটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ট্রুথ সোশ্যাল, যে আনকন্ডিশনাল সারেন্ডার, মানে উনি বলছেন ইরান আনকন্ডিশনাল সারেন্ডার করুক। তো তার রেসপেক্টে খামেনি বলেছেন। কিন্তু আপনি যদি খামেনির পুরো বক্তব্যটা শোনেন, আমি অন্তত যেটুকু বুঝতে পেরেছি যে প্রথম 1-2 দিনের তুলনায় অনেকটা মানে একটু কি বলবো, একটু মানে কমতি কমতি, মানে আমি বলছি যে একটু নরম স্বরে, মানে এখানে সরাসরি ইসরায়েলের নাম করাটা হয়নি। তারা খামনি এখানে ইরানের ইতিহাসটাকে মানে তুলে ধরেছেন যে আমাদেরকে এরকম দমিয়ে রাখা যাবে না, ইরানিয়ানদের ইতিহাস আছে, আমাদের কেউ ডিকটেট করতে পারে না, আমাদের কেউ বলবে না যে কোনটা করো। কিন্তু মানে এই যে সব ধ্বংস করে দেবো, মানে এমনিতে ইরানে যে কোনো তার আপনি যদি এদের ভাষণ দেখেন, তো খুব দুটো
মানে শব্দ আর কি খুব কমন, ডেড টু আমেরিকা, ডেড টু ইসরায়েল। ঠিক আছে, মানে সমস্ত স্পিচে এরা বলে থাকে। এবং আমি যেটা দেখছিলাম এই যুদ্ধটা শুরু হওয়ার পর থেকে, প্রতিদিনই রাত্রির বেলা ওদের কিছু অফিসিয়াল ওই আর্মির মিডিয়া অ্যাকাউন্ট ইত্যাদি আছে, তারা ওই রকম এখন এই ফটো এডিট করে এআই ইত্যাদির সাহায্যে তেল আবিবের ছবি টবি দিয়ে আর একটা করে বড় বড় 2-3টে মিসাইল বসিয়ে দেয়, দিয়ে তারা বলে যে আজকে রাতে এমন এদের সবক শেখাবো, এরা ভুলতে পারবে না। কালকেও এটা করেছে, কিন্তু সেই তার বদলে কালকে তো মাত্র 10-12টা মিসাইল এসেছিল আর কি। তো আছে, এগুলো হচ্ছে একটা রেটরিক আর কি, মানে ঠিক আছে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি রাখা, কিন্তু কোথাও গিয়ে তো ইরান, মানে আর বিশেষ করে আর একটা যেটা ইস্যু হচ্ছে, ইরানের যিনি রাষ্ট্রপতি আছেন বর্তমান, মানে খামেনি তো তিনি সুপ্রিম লিডার, ধর্মীয় নেতা এবং দেশের, কিন্তু রাষ্ট্রপতি যিনি আছেন তিনি কিন্তু অনেকটা নরমপন্থী, তিনি কিন্তু ওই কট্টরপন্থী নয়। তো একটা মেসেজ আমি দেখলাম যে উনি একটা কাতারকে কোনো মেসেজ একটা পাঠিয়েছেন, কিন্তু সেই মেসেজে কি কন্টেন্ট সেটা আমরা কেউ জানি না, সেটা এখনো ডিসক্লোজ নয়। কিন্তু আপনি জানেন যে কাতার হচ্ছে আমেরিকার খুব ক্লোজেস্ট হবে, আপনি জানেন কিছুদিন আগেই মানে ট্রাম্প এসেছিলেন কাতারে, সেখানে উনি ছিলেন। তো হতে পারে কাতারের মাধ্যমে আমেরিকার সঙ্গে একটা বার্তা, একটা মানে সমঝোতার একটা চেষ্টা করা হচ্ছে। সেটা আমার মনে হয় আরো 1-2 দিন গেলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। না, যখন আপনাদের ওখান থেকে বলা হচ্ছে যে আস্তে আস্তে নর্মাল ব্যাপারটা, অফিসে আসার কথা বা গ্যাদারিং এলাও করা হচ্ছে, তাহলে সরকারের কাছেও নিশ্চয়ই ইনপুট আছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এখন এই সুযোগে ইরান হঠাৎ করে হামলা করবে কিনা সেটা অন্য বিষয়, কিন্তু ইসরায়েল তো অনেক বেশি তাদের যা ইন্টেলিজেন্স অনেক তো আঁটোসাঁটো, তারাও তো অতটা সহজ হবে না, তারা তো নিশ্চয়ই মানে মোসাদের মতো সংস্থা কাজ করছে বিদেশে, তারা তো ইনপুট নিয়েই কাজ করবে। তাহলে কি আবার মানে মনে হয় মানে বেঞ্জামিন নেতানিয়াহু কি চাইছেন যে বিষয়টা এখানে স্টপ হয়ে যাক, নাকি আহ, তাদের যে মেন উদ্দেশ্য ওই চুল্লিগুলোকে শেষ করে দেওয়া, এ করা, পারমাণবিক ব্যাপার নিয়ে আরো এগিয়ে যাওয়া, মানে ইসরায়েল সরকারের এখন কি অবস্থান, কি মনে হচ্ছে, তাদের মোটিভটা কি মনে হচ্ছে? দেখুন এখানে যেটা একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই মিশন গুলো কিন্তু মানে স্বাভাবিক যে কোনো দেশের ক্ষেত্রেই অত্যন্ত সিক্রেটলি করা হয়। আহ, সেটা তো আমাদের পুরোটা জানা সম্ভব নয়, বাট আমি আমার ব্যাখ্যাটা দেবো একটু পরে। বাট জাস্ট একটা খবর করি যে নেতানিয়াহু নিজে বলেছিলেন, আমি যেটা আগের দিন বলেছিলাম যে নেতানিয়াহুর ছেলের সোমবার বিয়ে ছিল, মানে হওয়ার কথা ছিল, পোস্টপন্ড হয়ে গেছে। নেতানিয়াহু তিনি বলছিলেন যে আমি আমার ছেলে, মানে ছেলে এবং তার যে মানে ভাবি স্ত্রী, এরাও জানতো না যে এদের বিয়ে ক্যান্সেল হতে চলেছে, মানে ওরাও কেউ জানতো না, ওর পরিবারে কেউ জানতো না যে এই মিশনটা ওই সময় হবে। তো ব্যাপারগুলো এই লেভেলে সিক্রেসি মেনটেন করে করা হয়। তো এক্স্যাক্টলি এরা কি ভাবছে সেটা আমি জানি না, কিন্তু যেটা মেন ফ্যাক্টর হচ্ছে যে যে লক্ষ্য নিয়ে এরা চালু করেছিল, তাতে কি তাদের লক্ষ্য 100% পূরণ হয়েছে? আমি বলবো না, কখনোই হয়নি। এখন যেটা বর্তমানে অবস্থা সেটা হচ্ছে তাদের ইরানের পরমাণু যে প্রোগ্রামটা সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু যদি এই সরকার থাকে তাহলে, এবং এই সংঘাতের পর তারা আরো অ্যাগ্রেসিভ ভাবে কিন্তু পরমাণু বোম বানানোর জন্য এগোবে। এবং আপনি এই খবরটা দেখবেন যে এটা নন প্রলিফারেশন ট্রিটি, এনপিটি, অর্থাৎ একটা চুক্তি থাকে যেসব পরমাণু শক্তিধর রাষ্ট্র বা এদের, যে আমরা পরমাণু অস্ত্র বানাবো না। ইরান কিন্তু পার্লামেন্টে ওইটা থেকে ভোট করে ওইটা থেকে বেরিয়ে আসছে, তার মানে ওটা একটা যে আমরা অস্ত্র বানাবো। তো আলটিমেটলি আমার মতে, এবং নেতানিয়াহু নিজেও বলেছেন যে এইটার একটা সলিউশন হতে পারে যে খামেনিকে সরিয়ে দাও। নতুন সরকার আসলে তারা হয়তো ইসরায়েল ইরানের সঙ্গে ডিপ্লোম্যাটিক একটা সমঝোতা করে নিল যে আমরা আর পরমাণু অস্ত্র বানাবো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে পরিস্থিতিতে, তাহলে যদি আজকে ধরুন এই মুহূর্তে সিজফায়ার হয়ে গেল, তাহলে এটা ঠিক যে ইরানের পরমাণু যে ক্যাপাসিটি এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ওরা যদি চায়, 10 বছর বলুন বা আরো আগেও হতে পারে, তারা কতটা অ্যাডভান্স স্টেজে ছিল সেটা আমরা জানি না, ওরা কিন্তু আবার বানাতে পারবে। এবং সেটা আগে হয়েওছে, মানে 2010-11 সালে বা তারও পরে কিছু ক্ষেত্রে মোসাদ এদের অনেক কিছু, অনেক টপ পরমাণু বৈজ্ঞানিকদের মেরে ফেলেছিল, কিন্তু তাতে প্রোগ্রাম পিছিয়েছে, কিন্তু বন্ধ করতে পারেনি। কিন্তু কারণ এটা মনে রাখতে হবে যে এরাও, যেটা এরা কিন্তু একটা শুধু গোষ্ঠী নয়, মানে একটা পুরোপুরি একটা পাওয়ার দেশ আর কি, একটা দেশ, এবং যাদের একটা সায়েন্স এবং সিভিলাইজেশন, এটা যে পারস্য সভ্যতা, একটা কিন্তু পুরো ইতিহাস আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি কিন্তু ওদের পরমাণু যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু ধ্বংস হয়নি। তো তার মানে নিশ্চয়ই হয়তো বেঞ্জামিনের মাথাতেও কিছু একটা আছে, বা ট্রাম্পও হয়তো কিছু একটা ভাবছেন, একটা সময় দেওয়া হয়েছে, তার মধ্যে কোনো একটা কৌশল অবলম্বন হতে পারে। আবার এটাও হতে পারে যেটা করেছে বেঞ্জামিন, যে কিছু বুঝতে না দিয়ে মানে হঠাৎ করে অ্যাটাক করে দেওয়া, ফলে এখন গরমে গরমে যতটা টাফ হবে,
মানে ওদের এগুলোকে ধ্বংস করতে, ফলে একটু নর্মাল ব্যবস্থা করে দিয়ে একটু আলগা করে ঢিলেপনা ওদের মধ্যে এনে দিয়ে আবার যদি মোসাদের মাধ্যমে আহ একেবারে পিং পয়েন্ট নির্দিষ্ট করে অ্যাটাক করার হতে পারে, মানে নিশ্চয়ই কোনো কৌশল অবলম্বন করছেন বেঞ্জামিন, কারণ উনি তো অনেক বেশি মানে বুদ্ধি ধরেন যেটা আমরা বলবো। দেখা যাক কি হয় আগামী দিনে, কি কোন দিকে এগোচ্ছে। তবে যেটা আপনি বলছেন যে কাল করি। সেটা হচ্ছে যে ওদের মেন যে মানে যদি পরমাণু বোমা বানাতে চায়, যে এনরিচমেন্টের যে মেন ফেসিলিটিটা, যেটা ফর্ডো বলে একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে মাটির অনেকটা নিচে। ঠিক আছে, তো অন্তত আমরা যা জানি, আমরা যেটুকু মানে মানে পৃথিবীর এক্সপার্টরাও যেটা বোঝে যে ইসরায়েলের কাছে সেই ক্যাপাবিলিটি এই মুহূর্তে মিসিং, ওইটাকে নষ্ট করার জন্য। ওইটা একমাত্র করতে পারে আমেরিকার কাছে সেই বোম আছে, সেই বোম্বার আছে, সেই বিমান আছে, যেটাকে বলে B2 বা B52 স্টেলথ বোম্বার। মানে একদম যেটাকে বলে ওই বাংকার বাস্টার বোম, মানে পাহাড় ভেদ করে সেই বোম বিস্ফোরণ করাতে পারবে। তো সেই জন্য দেখবেন লাস্ট 1-2 দিনে প্রচুর কথা হচ্ছে যে এই যে কারণে ট্রাম্প G7 বৈঠক ছেড়ে আগে চলেও গেলেন, যে উনি চলে গেলেন এই সিকিউরিটিতে। তো ট্রাম্প এবং আমেরিকা এই যুদ্ধে আর কি জড়াবেন কিনা। তো যদি 1-2 দিনে মানে ইসরায়েলি আমেরিকা একটা যৌথ স্ট্রাইক হয়, তাহলে যদি ফর্ডো ওই পরমাণু কেন্দ্রে অ্যাটাক করে, সেই ক্ষেত্রে ইরানের কাছে মানে প্রায় পুরোটাই আমি বলবো নষ্ট হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে না, মানে এখনো অব্দি সেরকম ইন্ডিকেশন নেই যে ট্রাম্প হয়তো জয়েন করবেন। আর যেটুকু পাবলিকলি আছে, যেটুকু মানে আমাদের বুঝতে পারি, যে ইসরায়েলের কাছে হয়তো মানে অ্যাটলিস্ট বোম্বার তো নেই, সেটা আমরা সবাই জানি যে ওইখানে। এখন অন্য কোনো উপায় তারা নেবে কিনা, মোসাদের এর পেছনে কোনো ডেয়ারিং মিশন আবার আমরা দেখতে পাবো কিনা, সেটা তো সময় বলবে। মানে এখন পুরো বিষয়টা গেমে গেছে, সুতরাং এই সময় হেড অন করতে হবে, তার থেকে কৌশল অবলম্বন করলে অনেক বেশি সুবিধা হয়। তার জন্য একটু থিতিয়ে দিলে পরিস্থিতি আরো অ্যাটাকিং ব্যাপারটা সুবিধা হবে। হয়তো কৌশল হতে পারে, আমরা হয়তো সবকিছু বুঝতে পারছি না, আপনি হয়তো ওখানে আছেন, সবটা হ্যাঁ, বোঝা সম্ভব না তাদের কি কৌশল। তবে এটুকু পরিষ্কার যে গতকাল থেকে ফ্রিকোয়েন্সি কমেছে এবং আস্তে আস্তে নর্মাল ব্যাপারটা যাওয়ার চেষ্টা হচ্ছে। আচ্ছা, এমবাসি কি বলছে? এমবাসি বলেছে যে কেউ যদি মানে প্রাইভেটলি কেউ ইচ্ছুক যদি হয় যে জর্ডান বা ইজিপ্ট দিয়ে যদি ফেরার, তাহলে ফিরতে পারে প্রাইভেটলি, এটা কোনো অফিসিয়াল ইভাকুয়েশন নয়। বাট আমাদের যে গ্রুপটা আছে মানে তাও মানে আমাদের ইউনিভার্সিটি যে ভারতীয় স্টুডেন্টদের যে গ্রুপটা আছে, সেখানে একটা ওই ভোট নেওয়া হচ্ছিল। আমি যেটা দেখলাম মাত্র 3 জন বলেছে তারা এই মুহূর্তে যাবে, বাকি সবাই বলছে যে হয় থাকবো, না হলে আমরা আরেকটু সিচুয়েশনটা দেখবো কিভাবে ইভলভ হচ্ছে। কারণ আমাদের তেলাবিব শহরটা অ্যাকচুয়ালি এই পশ্চিম কোস্টে আর কি, মানে পশ্চিম উপকূলে। সেটা কিন্তু ইজিপ্ট বর্ডার যদি আপনি ধরুন নিয়ারেস্ট, প্রায় 4-4.5 ঘন্টা আপনাকে যেতে হবে। জর্ডানও আছে, অনেকক্ষণ বর্ডারে যাচ্ছে জর্ডান, তার উপর নির্ভর করছে। কিন্তু এমন নয় যে গেলাম 1 কিলোমিটার আর ক্রস করে গেলাম। তো এই অবস্থায় যেখানে মিসাইল আসছে বা এই ধরনের একটা সিকিউরিটি রিস্ক আছে, অতটা যাওয়া মুশকিল। এবং সেইখান থেকে জর্ডান বর্ডার ক্রস করে আবার আপনাকে ওদের রাজধানী শহর আম্মানের এয়ারপোর্টে যেতে হবে, সেইখান থেকে ফ্লাইট নিতে হবে। তো একা একা যাওয়া বা নিজেদের ভরসায় যাওয়া ব্যাপারটা একেবারেই কনভিনিয়েন্ট নয়। তো এমবাসি এখন ওটাই বলছে যে যদি কেউ যেতে চায় তাহলে তারা যেতে পারে, জর্ডানের ভিসা টিসা ইত্যাদির অ্যারেঞ্জ করা হবে, ই ভিসা। কিন্তু অফিসিয়াল মানে ইভাকুয়েশন নোটিস এখনো পর্যন্ত কিছু হয়নি। আর আমরা আশা করি, যেটা বলছি, যে যদি ব্যাপারটা আমার মনে হয় একটু থিতিয়ে যায়, তাহলে আমার মনে হয় তখন তো এই প্রশ্নটা আর আসবেই না যে ছাড়ার। আমি দেখছিলাম তেহরানে যে নোটিশটা ইস্যু করা হয়েছে, স্টেটমেন্ট, সেখানে অনেক বেশি জোর দেওয়া হয়েছে ইভাকুয়েট করার জন্য, কিন্তু সেই তুলনায় ইসরায়েলে ততটা করা হচ্ছে না। হয়তো ভারত সরকারেরও কোথাও একটা ভরসার জায়গা আছে যে ইসরায়েলে ততটা ক্ষতি হবে না যতটা ক্ষতি হতে পারে তেহরানে, কারণ পাল্টা জবাব অনেক বেশি দিতে পারবে ইসরায়েল। হয়তো সেই জন্য সেখান থেকে সরিয়ে নিয়ে আসার তাগিদটা অনেকটাই বেশি, সেটা আমরা দেখছিলাম। কিন্তু আপনিও বলছেন যে ইসরায়েলের সেরকম একেবারে চলে যেতে হবে, ইভাকুয়েট করে দিতে হবে, সেরকম কোনো নির্দেশ আসেনি, তাই না, তো? এর অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এর দুটো কারণ হতে পারে। মানে যেটা এক হচ্ছে যে ইরানে আছে মাত্র 10,000 ব্যক্তি, ঠিক আছে, এবং তারা মূলত, কিন্তু ইসরায়েলে সেখানে সংখ্যাটা প্রায় 1 লাখ। ছাত্র, বিভিন্ন ব্যবসায়ী, তারপর আমি যেটা বলেছিলাম প্রায় আমার যেটুকু আমি জানি 20,000-এর মতো আপনার শুধু এই শ্রমিক আছে। তো তাদেরকে একসাথে এভাবে এক মানে শর্ট নোটিস ইভাকুয়েশন করা তো খুব মুশকিল। যদিও ইরান থেকে ইভাকুয়েশন হয়েছে, আর্মেনিয়া অব্দি ল্যান্ড বর্ডার করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ইন্ডিগোর ফ্লাইটে করে দিল্লি নিয়ে আসা হয়েছে। তো হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, এটাও একটা আছে। আর আরেকটা যেটা আমার মনে হয় যে ইরান এবং ইসরায়েল দুজনই যেহেতু ভারতের মানে খুব ভালো বন্ধু, মানে ভালো সম্পর্ক। তো ভারত সরকার একটা কোঅর্ডিনেট করছে দু দেশের সঙ্গেই আর কি, যে মানে থাকবে, মানে আমি এটা জানি না, আমার অ্যাসেসমেন্ট বলছি আর কি, যে ইন্টেলিজেন্স ইনপুট থাকবে, মানে
যে হ্যাঁ ঠিক আছে এইবার জিনিসটা এত এসকেলেট হতে পারে বা এবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। আগের বার মানে অক্টোবর 7-এর সময় যখন অপারেশন অজয় চালু করা হয়েছিল তখন তো এর থেকে সিচুয়েশন রিলেটিভলি অনেকটা বেটার ছিল, এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ইত্যাদি কিছুই আসেনি। তো তখন আমার মনে হয় যদি ইভাকুয়েশন নোটিশ মানে ইভাকুয়েশন যদি করা হয়, তো এখন যদি ভারত সরকার বুঝতো যে সেরকম প্রয়োজন রয়েছে, তাহলে ডেফিনেটলি হয়তো কিছু করতো। এখন সিচুয়েশন এটা আজকের ভিত্তিতে সবটাই দাঁড়িয়ে বলছি, 1-2 দিনের বা এই সপ্তাহের মধ্যে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ঠিকই বলেছেন যে একটা তো সরকার মানে বুঝতে পারছে, জানছে যে কি হতে পারে সিচুয়েশনটা। আর একটা যেটা বললাম যে সংখ্যাটাও একটা ফ্যাক্টর, মানে 10,000 লোককে নিয়ে আসা আর 1 লাখ লোককে নিয়ে আসা কিন্তু এক নয়। আর আরেকটা কথা নিশ্চয়ই আর আপনাদের ওখানেও যাচ্ছে যে পাকিস্তান সম্পর্কে, পাকিস্তানের পরমাণু বোমা নাকি আহ, ইরান ইউজ করবে। ইরান নাকি ইরানের কেউ আধিকারিক বলেছেন, সেটাকে নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান আবার পিছু হটেছে যে না আমরা এরকম কিছু বলিনি, কিন্তু আবার এটাও বলেছে যে ইসরায়েল কি করছে না করছে আমরা দেখছি, কারণ ইসরায়েলের টার্গেট আবার নাকি আছে পাকিস্তানের দিকে। তো পাকিস্তান সম্পর্কে এই অ্যাটম বম সম্পর্কে ওখানে কি কোনো চর্চা হয় নাকি? না, দেখুন একটা কথা, পাকিস্তানের অ্যাটম বোম তো মানে আজকের নয়, ইরানের অনেক আগেই পাকিস্তানের অ্যাটম বোম রয়েছে। মোটামুটি আমি যদি ভুল না হয় 1999 সাল থেকে। এবং এই ইসরায়েলের সংঘাতটাও নতুন কিছু নয়। তো পাকিস্তান এদিকে দেখায় যে তারা সারা বিশ্বের ইসলামের একটা ঠেকা নিয়ে বসে আছে। পাকিস্তানের কাছে অন্তত তারা দাবি করে সেই মিসাইল থাকার কথা যারা নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে এবং যার ডিস্টেন্স রেঞ্জের মধ্যে তেল আবিব ইসরায়েলের শহর আসতে পারে। আপনি জানেন যে কিছুদিন আগে পাকিস্তানের একজন বিখ্যাত সাংবাদিক আছে হামিদ মির, তার একটা পড়ছিলাম যে উনি বলছেন যে চাইলে আমরা তো তেল আবিব হাইফাকে টার্গেট করতে পারি। তো আমি জানি না পাকিস্তানের এইটা, কারণ এইখানে না মানে ইকুয়েশনটা খুব জটিল। মানে পাকিস্তানের পরমাণু ভান্ডারটা আমার বিশ্বাস পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে অনেকটাই। আর আমেরিকার ক্লোজেস্ট অ্যালাই হচ্ছে ইসরায়েল। তো আমি মনে করি না কোনোদিনই পাকিস্তান ওইখানে অ্যাটাক করতে চাইবে ইসরায়েলের কাছে। কারণ আরো একটা যেটা এখন এটা কেউ জানে না, কেউ স্বীকার করছেন অফিসিয়ালি, আপনি জানেন যে অপারেশন সিঁদুরের সময় এই যে নূর খান বেসে যেখানে ভারতীয় এয়ারফোর্স যখন অ্যাটাক করে, তারপর অনেক চর্চা হয়েছিল যে সেখানে কি কোনো নিউক ছিল পাকিস্তানের, সেখানে কি অ্যাটাক করা হয়েছে। অনেক প্রাক্তন আর্মির কিছু লোকজন যেমন জেনারেল জিডি বক্সি স্যার, উনি মানে খুব দৃঢ়ভাবে বলছেন যে না, ওখানে ওটা আমেরিকার নিয়ন্ত্রণ করাই মানে পাকিস্তানের অস্ত্র ছিল। তো ভারত সেখানে অ্যাটাক করাতেই আমেরিকা হুট করে পরিমরি করে আর কি সিজফায়ার করে দিচ্ছে। তো আমার আমার বিশ্বাস হয় না যে পাকিস্তান এটা করবে। এখন ইরান সেটা কেন বলেছে সেটা জানি না। এমনিতে আমি আপনার সঙ্গে ব্রিগেডিয়ার স্যারের কথাবার্তাটা শুনছিলাম, তো উনি ঠিকই বলেছেন যে পাকিস্তানকে ইসলামিক বিশ্বে একটা আলাদা চোখে দেখা যায়, মানে এই পাকিস্তানের পরমাণু বোমটাকে ইসলামিক বোম হিসেবে দেখা হয়। তো হতে পারে সেই কিছুটা নিজেদের দিকে ঝোল টানার জন্য ইরান ওইটা বলে থাকতে পারে। বাট লজিক্যালি আমি তো কোনো কারণ দেখি না যে পাকিস্তান এই সংঘাতে জড়াবে। এমনকি কয়েক মাস আগেই ওই পাকিস্তানের যে বেলুচিস্তান প্রভিন্সটা আছে এবং ইরানেরও যেটা বেলুচিস্তান প্রভিন্স আছে, দুজনের মধ্যে মারামারি হচ্ছিল আর কি। মানে ইরান কিছু এদিকে এয়ার স্ট্রাইকও করেছিল, কারণ আবার পাকিস্তান দাবি করে যে যারা বালুচ বিদ্রোহীরা আছে তারা ইরানে অনেকটা সহযোগিতা পায়। ঠিক আছে তো, আর এছাড়া তো একটা শিয়া সুন্নির একটা তো ডিভাইড তো আছেই। তো পাকিস্তান বিশেষ করে এখন এই সিন্দুরের পর পাকিস্তান যেভাবে আমেরিকার ক্লোজ হচ্ছে, আপনি দেখেছেন অসীম মুনির এখনই আজকেই আমেরিকায় গেছেন, আগামীকাল হয়তো ট্রাম্পের সঙ্গে লাঞ্চ করবেন। তো আমার মনে হয় না পাকিস্তান এই সংঘাতে কোনোভাবে জড়াবে। কিন্তু ওখানকার মানুষের মানে নিশ্চয়ই ধারণা আছে পাকিস্তান সম্পর্কে, এবং পাকিস্তান এবং ভারত এই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, তো সেটাও নিশ্চয়ই ওখানকার মানুষ জানেন। সাধারণ মানুষের মানে কি ধারণা পাকিস্তানিদের সম্পর্কে? ওখানে কি পাকিস্তানের লোকজন আছেন নাকি ইসরায়েলে? হুম। পাকিস্তান তো অফিসিয়ালি তো পৃথিবীর খুব কম মুসলিম দেশই ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। আপনি যদি পাকিস্তান বা বাংলাদেশ এদের পাসপোর্ট দেখেন, দেখবেন সেখানে লেখা আছে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল। ঠিক আছে তো, খুব কম দেশই মুসলিম দেশ হচ্ছে যে পাকিস্তান এই ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তো ডিপ্লোম্যাটিক কোনো রিলেশন নেই, কিন্তু এখানকার লোকজন অবশ্যই কাশ্মীর সংঘাতটা নিয়ে তারা সবটাই জানেন। এবং এই যখন পেহেলগাঁও যে সন্ত্রাসবাদী হামলাটা হলো, তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কি হয়েছে না হয়েছে, বা এই যুদ্ধটার সময়ও তখন জিজ্ঞেস করছিলেন। কিন্তু আলাদা করে পাকিস্তানিদের সম্বন্ধে আমি সেই অর্থে কোনো ইন্টারেস্ট দেখিনি। ওকে, অসংখ্য ধন্যবাদ দীপন চৌধুরী, ভালো থাকবেন। পরিস্থিতি নর্মাল হচ্ছে, ভালো, কারণ আমরা চাই সবকিছু ঠিকঠাক হোক, কিন্তু যারা অশান্তি পাকানোর চেষ্টা করবে তাদেরও শাস্তি হোক। আহ সেটাও সেটাও আমরা চাই।
আবারও পরে আপডেট নেব, মাঝে মধ্যে আসতে হবে, কারণ আপনার কথাগুলো অনেক বেশি বিশ্বাসযোগ্য। কারণ অনেক সব খবর সোশ্যাল মিডিয়াতে আজকালকার যুগে এত ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে, এআই ভিডিও না অরিজিনাল ভিডিও চেনা খুব মুশকিল। আর যে যার মতো করে গল্প বলে বলে দিচ্ছেন, সেজন্য আমরা বাস্তব চিত্রটা বুঝতে পারছি না। আপনার কাছ থেকে অনেক বাস্তব চিত্র বুঝতে পারি, এবং সেটা সাধারণ দর্শক যারা আছেন তারা বুঝতে পারেন, এবং তারাও আশ্বস্ত হন। ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব। নমস্কার। দর্শক শুনলেন, দীপন চৌধুরী সরাসরি ছিলেন, ইসরায়েল থেকে আপডেট দিলেন। পরিস্থিতি এই মুহূর্তে নরমাল অনেকটাই, কিন্তু বিশ্বাস নেই। আবার কখন যে কি হবে, কি প্ল্যান চলছে ভিতরে ভিতরে, সেটা তো বলা সম্ভব না। এটা ওই এলাকার বলা যায় নিত্য ঘটনা, নিত্য না মানে এরকম চলতে থাকে, কখনো থেমে যায়, আবার কখনো আগুন জ্বলে যায়। কিন্তু সমাপ্তি কোথায়, শেষ কোথায়, শেষটা কিভাবে হবে? দর্শক বলবেন আপনারা আপনাদের মতামত, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।